রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে সিএনআরসির পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও কেন্দ্রের মোদী সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। একটা ভোটও যেন অন্য কোনো দলের না যায়, বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি রুখতে বার্তা মমতার, আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। নো এনআরসি, নো ক্যাব, নো ইউনিফর্ম সিভিল কোড। সব মানুষের অধিকার, তার নিজস্ব অধিকার। ভোট ঘোষণার মুখে দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন লাগুর বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রের মোদী সরকার, জানিয়ে এখনো চড়াসুর বিজেপি বিরোধী দলগুলির গলায়। এ রাজ্যে সিএএ লাগু হতে দেবেন না বলে আগেই জানিয়েছে শাসক দল তৃণমূল। বৃহস্পতিবার ঈদের নামাজ পাঠের অনুষ্ঠান থেকে আরও একবার সিএএ এর বিরোধিতায় সরব হলেন তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রেড রোডে ঈদের নামাজ পাঠের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে সিএএ এনআরসির পাশাপাশি অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেন মমতা। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। মমতার অভিযোগ, ভোটের মুখে বেছে বেছে সংখ্যালঘু নেতাদের ফোন করা হচ্ছে। चुनाव का टाइम में आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए। हम बोला कुछ नहीं चाहिए, वो लोगों का हिम्मत से काम लेना है, वो लोगों को वादा होता है, वो लोगों को प्यार को मोहब्बत को छीनना इतना मुश्किल आसान नहीं है। এদিন ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি নিয়েও ফের সরব হন মুখ্যমন্ত্রী। सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना लो। দেশের নানা প্রান্তে একাধিক হাই প্রোফাইল বৈঠকের পরেও এ রাজ্যে ইন্ডিয়া জোট হয়নি। আসন সমঝোতা করে লড়াইয়ের পথে বাম কংগ্রেস, লড়াইয়ে রয়েছে নওশাদ সিদ্দিকীর আইএসএফও। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী ভোটের ভাগাভাগি রুখতেও তৎপর মমতা। ইলেকশনের সময় মনে রাখবেন, ফাইট আমাদের সাথে বিজেপি। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে নেবো, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস। সিএএ প্রশ্নে এদিন মমতাকে পাল্টা আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখন না মানার বিষয় নেই, সিএ এনআরসির কোনো বিষয় এখন নেই। সিএ লাগু হয়েছে, সিএ ভারতবর্ষের সংবিধান স্বীকৃত একটি আইন। মুখ্যমন্ত্রী মানবেন না, তাহলে অন্য দেশে গিয়ে মুখ্যমন্ত্রী হতে বললেন। সিএ এর ফলে কারো কোনো ক্ষতি হবে না, সিএ এর মাধ্যমে কিছু মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে নাগরিকত্ব আইনকে অস্ত্র করে এ রাজ্যে মতুয়া ভোট নিজেদের দখলেই রাখতে চায় গেরুয়া শিবির। পাল্টা সিএএ বিরোধিতায় সুর চড়িয়ে সংখ্যালঘু ভোট ব্যাংক বজায় রাখতে তৎপর তৃণমূল শিবির। ক্যামেরায় জয়ন্তের সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, জি24 ঘন্টা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল, বিজেপির পক্ষ থেকে অর্চনা মজুমদার, সিপিআইএম এর পক্ষ থেকে সপ্তর্ষি দেব, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আমি প্রথমে মৃত্যুঞ্জয়ের কাছে আসবো। মৃত্যুঞ্জয়, পবিত্র ঈদের নামাজ এবং আমরা জানি সামনে নির্বাচন, আমরা শুনি যে ধর্মের নামে রাজনীতি সেটা সঠিক নয়। একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন, কিন্তু আজকে এই নামাজের মঞ্চ থেকে যে রাজনৈতিক বার্তা তিনি দিলেন সেটা নিয়ে কি প্রশ্ন ওঠে না? আজকের এই মঞ্চটা কি সত্যিই নির্বাচনের মুখে এই সিএ এনআরসি বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বার্তার মঞ্চ, বা বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়, আরও যদি আমরা বিটুইন দ্য লাইন্স ধরি যে সংখ্যালঘু ভোট যাতে ভাগ না হয় সেই প্রসঙ্গে তিনি বার্তা দিচ্ছেন, এটা কি কাম্য? না, প্রথমেই সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা, পবিত্র ঈদের শুভেচ্ছা। সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যেটা বললেন যে কেন আজকে পবিত্র ঈদের মঞ্চ থেকে বার্তাটা দেওয়া, ঈদ যদি সম্প্রীতির একটা উৎসব হয়, সেখানে দাঁড়িয়ে আজকে যদি কোনো ভারতবর্ষের একটা শাসক দল যদি আমাদের সম্প্রীতিটাকে নষ্ট করার চেষ্টা করে, দেশের একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং
একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তার দায়িত্ব পড়ে, কর্তব্য পড়ে যে সেখান থেকে ভারতবর্ষের মানুষকে সেগুলো বলা। সেটা নিয়ে তো আরো অনেক মঞ্চ রয়েছে। এর আগেও আমরা দেখেছি যে সিএ বিরোধী মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরো ভাগে থেকেছেন। ডেফিনেটলি গোটা দেশ জুড়েই সিএ বিরোধী যে প্রতিবাদ তার অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। ডেফিনেটলি আমি তো বারবার বলছি সেই মুখ বলেই তো আজকে যখন একটা এরকম একটা দিন যেখানে মানুষ শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনছেন এবং এখান থেকে ধর্মের ঐক্যের বার্তা দিতে হবে। আমাদের এই যে বহুত্ববাদটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা, বার্তা দেওয়ায় কোনো প্রশ্ন নেই মৃত্যুঞ্জয়, ঐক্যের বার্তা যে কোনো ফোরাম থেকে দেওয়া যায়, কিন্তু এখানে নির্দিষ্টভাবে ভোটের কথা বলা হচ্ছে না। তাহলে কেন আপনার মনে হচ্ছে যে ওই মঞ্চটা থেকে বলা যাবে না যে আপনি সিএ লাগু করতে দেব না? আমরা তো বলার অধিকার আছে, আমরা 100 বার বলবো, আমরা যে কোনো মঞ্চ থেকে বলবো, শুধু ঈদের ওই মঞ্চ থেকে নয়। যদি কারো পাড়ায় শীতলা পুজোর মঞ্চ হয়, আমরা শীতলা পুজোর মঞ্চ থেকে বলবো। সেটা তোমাদের প্রেরোগেটিভ, কিন্তু বলাটা উচিত কিনা সেটা আমাদের মনে হচ্ছে আজকে এই ভারতবর্ষ যেই পরিস্থিতিতে এসে দাঁড়াচ্ছে, যেখানে ভারতবর্ষের সংবিধান মানে আজকে সংকটে পড়ছে, যেখানে ভারতবর্ষের মানে আমাদের মধ্যে যে ভাইচারা যেটাকে আমরা বলি সেগুলোকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজকে শুধুমাত্র ঈদের পবিত্র কারো পাড়ায় যদি শীতলা পুজো হয়, কোনো জায়গায় যদি হয়, আমরা নিশ্চিতভাবে বলবো। যেদিন সিএ আইন হয়েছিল 2019 সালের ডিসেম্বর মাসে, সেদিন তোমাদের সব সাংসদদের হুইপ দেওয়া হয়েছিল? না, আমাদের নিশ্চিতভাবে হুইপ দেওয়া হয়েছিল। আমরা সিএ নিয়ে যত ভোকাল, আপনি যাদের এক দুজনের বলছেন তারা নিজেদের স্টেটমেন্ট বহুবার সংবাদ মাধ্যমের সামনে বলে দিয়েছিলেন কেন অনুপস্থিত। আজকে আমি সেটাকে রিপিট করে কি করবো? আমি তো অর্চনাদির কাছে আসি। অর্চনাদি, দেখুন, এখন ইলেকশনের এমসিসি চালু হয়েছে এবং রেড রোডে ঈদের নামাজের যে প্ল্যাটফর্ম, সেখানে একটা শুদ্ধ মনে পবিত্র ঈদের নামাজ পড়তে মুসলিম সম্প্রদায়ের মানুষ সকালবেলা যেখানে জড়ো হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে তার উপস্থিতি এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য, তার যে বিভাজনের রাজনীতি, তার যে ওই 30% বা 33% মুসলিম ভোট এক কাট্টা করে রেখে নিজের পকেটে ভরার, মুসলমানদের বোকা বানাবার সেই বক্তব্য করার যে প্রচেষ্টা, এবং তিনি যা যা বললেন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্য আজকে ইলেকশন কমিশনের নালিশ হওয়া উচিত এবং এটা নিয়ে মামলা হওয়া উচিত। উনি করতে পারেন কি পারেন না, প্রথম কথা এটা না। আপনি হাত তুলে না, আপনি দেখুন মমতা ব্যানার্জি কি বলছেন, সেখানে তিনি দাঁড়িয়ে বলছেন যে আগের বার তিনি কি বলেছিলেন যে কাফের নেই, জিহাদ করুন বলেছিলেন কিনা তিনি বলতে পারেন। কিছু এ নিয়ে কেউ প্রতিবাদ করেনি বা কোর্টে যায়নি, তার মানে এই নয় যে উনি এই কথাগুলো বলেননি। ওনার কি উদ্দেশ্য? সমন্বয়, সর্বধর্ম? ওনার সেটা উদ্দেশ্য নয়। ওনার ভোট ব্যাংক হিসেবে এই মুসলিম ভোটগুলোকে এক কাট্টা করে তার নিজের পকেটে আনার জন্য তিনি অভিষেক ব্যানার্জিকে নিয়ে সকাল সকাল ওখানে হাজির হয়ে গেছিলেন এবং হাজির হয়ে গিয়ে তিনি যে বার্তা দিলেন, এটা মানে আমরা যারা বিজেপি করি আমরা লজ্জিত যে ঈদের নামাজের আগে কোনো মহিলা ওই রকম একখানা পরে ওইভাবে করতে পারেন কিনা। তিনি নামাজি নন, তিনি হাজি নন, তিনি কি করতে গেছেন ওখানে? আর কি বলেছেন তিনি? তিনি মানুষকে কি বলেছেন যে আপনারা শান্তিতে থাকুন, আপনারা সুখে থাকুন, আপনাদের সমৃদ্ধি হোক। তিনি সে কথা বলেননি, তিনি বলেননি সমৃদ্ধি হোক, তিনি বলেছেন একটা বিজেপির বিরুদ্ধে, তিনি ইউনিফর্ম সিভিল কোড বলেছেন, তিনি কি বলেছেন, তিনি সিএ বলেছেন, ইউসিসি বলেছেন, তিনি এগুলো পরেও আপনি যেতে পারেন কিনা বলতে পারেন কিনা, তিনি ইউসিসিতে চলে গেছেন। আরে মানুষকে উস্কানি দেওয়ার একটা মাত্রা আছে। আপনি মুসলিমদের আজকাল তো বোকা নয়, তাদের উস্কানি দেবেন, ইউসিসি বলবেন, সিএ বলবেন, এনআরসি বলবেন, আর তারা ভুলে গিয়ে মমতা ব্যানার্জি শুনুন, আমি আসবো যদি না বলতে পারেন আমি অর্চনাদি আসবো, মৃত্যুঞ্জয় আসবো, আমি একটু সপ্তর্ষির কাছে আসবো। কথা বলেছেন উত্তর দিন না, এরকম যদি বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির মুসলিম ভোট ব্যাংকে কাঁপুনি ধরেছে এবং বিজেপিকে ভয় পাচ্ছে। কারণ যেভাবে বসিরহাট থেকে শুরু করে সর্বত্র মাইনরিটি জয়েনিং হচ্ছে মোদিজির উন্নয়নের ধারায়, তাতে করে মমতা ব্যানার্জি শঙ্কিত ভীত দেখা যায়। ফরজুন কথা হবে আপনার সাথে, বাদুরিয়া দাঙ্গার মুখ বললা, তাকে আপনারা প্রার্থী করেছেন। দাঙ্গা লাগান আপনারা, দাঙ্গাবাজ দল, আপনারা দাঙ্গা নিয়ে কথা বলবেন না। আজকে রামনবমীতে দাঙ্গা লাগান, দাঙ্গাবাজ দল রামনবমীতে দাঙ্গা লাগান, আমার নামে দাঙ্গা লাগায়, তারা আবার বড় কথা। আসবো এক সেকেন্ড, নিজের ছেড়ে দিয়েছে। এক সেকেন্ড আমি আসবো, আমি একটু সপ্তর্ষির কাছে আসি। সপ্তর্ষি আজকে এই নামাজের মঞ্চ থেকে
রেড রোডের এই মঞ্চ থেকে আজকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা নিয়ে ইতিমধ্যে বিজেপি প্রশ্ন তুলছে। আমার কথা খুব পরিষ্কার, দেখুন সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবার কোনো লোকাল স্ট্যান্ডাই আছে কি না সেটাই বড় প্রশ্নের মুখে। কারণ কোনো রাজনৈতিক দল এ জিনিস করতে পারে না যে তার আগের বলা কিছু কথা সেগুলোকে প্রত্যেক নির্বাচনে একেবারে ভুলে দিয়ে একেবারে ক্লিন স্লেট নিয়ে নামা। যেরকম ধরুন 2005 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকারের দিকে ইলেকটোরাল রোল ছুড়ে ফেলেছিলেন এবং বলেছিলেন এই পশ্চিমবাংলাতেই এনআরসির মতন কিছু একটা চাই, কারণ ইললিগাল ইমিগ্রেন্টসরা পশ্চিমবাংলায় রয়েছে এবং তারা ভোট দিয়ে বামপন্থীদের জেতাচ্ছে। দ্বিতীয় কথা আমার, আচ্ছা রাজনীতিতে তো একটা মরাল স্ট্যান্ডিং লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এর বিরোধিতা করছেন, খুব ভালো। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনেও 3 জন বিজেপির টিকিটে জেতা বিধায়ককে প্রার্থী করেছেন তার দলে। কোনো লোকাল স্ট্যান্ডাই নেই বিজেপির বিরোধিতা করার মমতা যার মধ্যে বন্দ্যোপাধ্যায়। মুকুটমণিও রয়েছে, কারণ মুকুটমণির যে কেন্দ্র সেই কেন্দ্রে এই সিএ একটা ফ্যাক্টর, ভোট একটা ফ্যাক্টর। অবশ্যই। এবং এই জায়গা থেকে এইটা যেটা হচ্ছে যে কোনো নৈতিক জায়গা থেকে এই বিরোধিতা নয়, কোনো প্রায়র রেফারেন্স পয়েন্ট থেকেও এই বিরোধিতা নয়। প্রায়র রেফারেন্স পয়েন্ট যদি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তিনি নিজে এনআরসি দাবি করেছেন পার্লামেন্টে ডেপুটি স্পিকারের দিকে ইলেকটোরাল রোল ছুড়ে। আর আজকে যেটা করতে চাইছেন সেটা বিজেপি ট্র্যাপেই উনি পড়ছেন, বিজেপিকেই উনি শক্তিশালী করছেন এই পোলারাইজেশনের রাজনীতি করে। বিজেপি রাম মন্দির বলছে, সিএএ বলছে, উনি উল্টো দিকে জগন্নাথ মন্দির বলছেন, উনি উল্টো দিকে বলছেন সিএএ হবে না। আরে ভাই আপনি এসে বলুন না যে বিজেপিও ইলেকটোরাল বন্ডে টাকা নিয়েছে, আপনিও টাকা নিয়েছেন, সেইটা নিয়ে কথা বলুন। কেন শুধু সিএটা কত বড় ইস্যু পশ্চিমবাংলায়, ভারতবর্ষের রাজনীতিতে। গ্যাসের দাম কত ছিল, কত হয়েছে, বেকারত্ব কোথায় ছিল, কোথায় গেছে। আপনি সারা ভারতের রাজনীতি করতে চাইছেন, আপনি একটা সারা ভারতের দল বলে নিজেকে পরিচিত করতে চাইছেন, শুধু সিএএ ইস্যু, শুধু ইউনিফর্ম সিভিল কোড ইস্যু। বিজেপি তো এখনো ইউনিফর্ম সিভিল কোডের কথা পরিষ্কারভাবে বলেনি। বিজেপি বলার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এত তার জরুরি হচ্ছে পোলারাইজ করা। পোলারাইজ না করলে যেরকম একদিকে বিজেপির অস্তিত্ব থাকবে না পশ্চিমবাংলায়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব থাকবে না পশ্চিমবাংলায়। সীতারাম ইয়েচুরির ইডি কি করছিল খবর আছে কি? সীতারাম ইয়েচুরির ইডি দিয়ে স্ক্যানারে এসে ওটা নিয়ে একটা রিপোর্ট পড়ছিলাম কোথাও আজকে বিকেলে 4:30 সময় তার বাড়িতে। আপনি নিশ্চয়ই জানেন, একটু বলুন না। না আমি এটা কিছু জানি একটু না, বলুন, আপনি কি বলছেন বললে ভালো হয়। আমি আসবো এক সেকেন্ড, আমি একটু তো নিউজটা অভিষেকের দেখাই, কাছে আসি। তাহলে আমি দেখাই। প্রথম কথা হচ্ছে আসবো, যে এক second। একটা মানে যে কোনো বক্তব্যের একটা স্থান কাল পাত্র থাকে। আমি ফার্স্ট একটু আইনের কথাটা বলে নিই। রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, আমরা যেটাকে জনপ্রতিনিধিত্ব আইন 1951 বলি, 123 ব্র্যাকেটের 3 নম্বর ধারা অনুযায়ী এটা বলা হয়, কোনো ধর্মের অজুহাতে কোনো ভোট কাউকে চাওয়া বা ভোট দানে বিরত করা যায় না। লেটস নট কনফিউজ অ্যাবাউট ইট। আজকে অভিষেক ব্যানার্জির বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে পাশাপাশি রাখো। যদি এটা এখন পরিহাসে পরিণত হয়েছে, অভিষেক ব্যানার্জির বক্তব্যটাকে আই রাদার মানে উইল কনসিডার অ্যাজ আ পলিটিক্যালি কারেক্ট। একবারও ভোট দেওয়ার দাবি উনি করেননি। অন দ্য কন্ট্রারি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। পার্থক্যটা কেন বোঝালাম? আজকে আমরা সকাল বিকেল অরুণ গোভিল মিরাট থেকে দাঁড়িয়েছে, রামচন্দ্রের ফটো নিয়ে উনি প্রচার করছেন। আমরা এমসিসি লাগু হয়ে যাওয়ার পর রামচন্দ্রের ফটো হোক, আয়াপ্পার ফটো হোক, আমার কোনোদিন নির্বাচনী প্রচারে ব্যবহার করতে সম্ভব নয়, ঠিক যেরকম পুলওয়ামা সম্ভব নয়। আমি যদি এটাকে নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ করি, আমার অন্যদিকে তো সেই আমার লোকাল স্ট্যান্ডিংটা হওয়া প্রয়োজন। এমন তো হতে পারে না আমি একটা বেআইনি কাজ করে আর একটা আইনের দাবি করব। হ্যাভিং সেড দ্যাট, যে কথাটা তুমিও একটু প্রসঙ্গ তুললে, এটা গেল আইনি ভাগ। এবার হচ্ছে কি নৈতিক ব্যাপারটা। 17 ডিসেম্বর 2019 তখনও সিএএ হয়নি, সিএবি ছিল, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল। 8 জন তৃণমূলের সাংসদ অ্যাবস্টেইন করেছিল। আমি একবারও বলছি না যে 8 জন সাংসদ ভোট দিলে অন্য কিছু হতো, কারণ তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু তাদের তো সেই মরাল স্ট্যান্ডিংটা থাকার প্রয়োজন ছিল। তার ভেতর শিশির অধিকারী অলরেডি বিজেপিতে, তাহলে কি উনি জানতেন সেই প্রশ্রয়টা দেওয়া হচ্ছে? এবং আজকে যদি আমাকে এটা বিশ্বাস করতে বলা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিবিহীন কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, আমি বিশ্বাস করি না। লাস্ট বাট নট দ্য লিস্ট, মুকুটমণি অধিকারী শুধু একমাত্র বিজেপি থেকে আগত তৃণমূলের প্রার্থী নয়, তোমাদের আর্কাইভে একাধিকবার আছে উনি নিজে বিধানসভায় ভোটে দাঁড়াকালীন সিএএ নিয়ে কি বলেছেন। হয় সেটা মিথ্যে কথা বলেছেন, নয়তো আজকে মিথ্যে কথা বলছেন। কেন এটা বলছি? এটা একটা মৌলিক জিনিস। আমি সবসময় সিএএ এর বিরোধী, আমি সবসময় এনআরসির বিরোধী। কালকে আমি নির্দল হয়ে যেতে পারি, এটা তো হতে পারে না যে প্রসঙ্গটাকে আলাদা করে দিতে পারি। আর লাস্টে একটা কথা বলি, সেটা হচ্ছে যে
উনি যে বক্তব্যগুলো দিলেন সেই বক্তব্যগুলোর আমি ধরে মানে সারবত্তা আছে, কিন্তু বক্তব্যগুলো আইনত ভ্যালিড নয়। কেন্দ্রীয় আইন লাগু হলে যতক্ষণ না সেই আইনটা বন্ধ হচ্ছে, ঠিক যেরকম কৃষি বিল হয়েছে, সবকটা স্টেট মানতে বাধ্য। তার জন্য যেটা প্রয়োজন, আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে হবে এবং আমাকে অ্যামেন্ড করতে হবে বিলটাকে। আনটিল অ্যান্ড আনলেস কোনো রাজ্য সরকারের ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী কেন্দ্রীয় আইনকে রিপেল করার অধিকার নেই, এটা নিয়ে হ্যাঁ আমরা সেটাকে রিপেল করব, আইনত করব। আমাকে সাংবিধানিক বেঞ্চের কাছে অ্যাপ্রোচ করতে হবে। সেই সাংবিধানিক বেঞ্চের কাছে অ্যাপ্রোচ না করে আমি যদি মঞ্চ থেকে এটা করি, এটা শুধু ফটো অপটিক্স হবে। আমি আসবো, আমি একটু সুমনদার কাছে যাবো। সুমনদা, দেখুন আমি অনেক দূরে আছি, তাই আমি আমার কথাগুলো আগে একটু পরিষ্কার বলতে চাই। দেখুন, আমরা তো আর নেহেরুর ভারতবর্ষে নেই, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সোমনাথ মন্দির উদ্বোধনে যেতে আপত্তি করেছিলেন। ফলে যে দেশের প্রধানমন্ত্রী মহা ঢাকঢোল পিটিয়ে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন, সেখানে ধর্মকে ব্যবহার করে সবাই রাজনীতি করবে। যদি আপনি আমার ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাম মন্দিরের উদ্বোধনেও প্রধানমন্ত্রীর যাওয়া উচিত না, মুখ্যমন্ত্রীরও ঈদের নামাজে যাওয়া উচিত না। কিন্তু যে দেশে যা চলছে, আমি মোটামুটি পশ্চিমবঙ্গের অনেকগুলি জায়গায় গেছি এই নির্বাচনী প্রচার দেখতে, প্রায় সব জায়গাতে বিজেপির যারা প্রার্থী তারা কীর্তনের মঞ্চ, মন্দিরে গিয়ে প্রচার করছে। নাও কামিং ব্যাক টু দা, উনি যদি ভোট ভাগের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, সেটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এখানে কংগ্রেস এবং সিপিএমকে এই প্রশ্নটার জবাব দিতে হবে যে নওশাদ সিদ্দিকীর কি হলো। যে নওশাদ সিদ্দিকীকে নিয়ে আলিমুদ্দিন স্ট্রিট এবং কংগ্রেসের এত উচ্ছ্বাস ছিল, সে কেন সমস্ত জোট ভেঙে বেরিয়ে গিয়ে 8টা আসনে প্রার্থী দিল, ইনক্লুডিং মোহাম্মদ সালিমের মুর্শিদাবাদ। কাকে হারানোর জন্য নওশাদ সিদ্দিকীর এই তৎপরতা, বা কার নির্দেশে নওশাদ সিদ্দিকী এই রাজনীতিটা করছে? তৃতীয় কথা, আমি জানি না আমরা কেন দল বদল ইত্যাদি নিয়ে আলোচনা করছি। আমি উত্তরবঙ্গে আছি, উত্তরবঙ্গের একটা আসনের কথা বলি, রায়গঞ্জ। সেখানে তৃণমূলের যিনি প্রার্থী, তিনি বিজেপি থেকে এসেছেন, কৃষ্ণ কল্যাণ। যিনি কংগ্রেসের প্রার্থী, তিনি বামফ্রন্ট মানে ফরওয়ার্ড ব্লক থেকে এসেছেন। আর তিনি বিজেপির প্রার্থী, তিনি দুদিন আগে অব্দি প্রিয়রঞ্জন দাস মুন্সি জিন্দাবাদ বলতেন, এখন বলছেন সাভারকার জিন্দাবাদ। তো এরপরে কি আর পলিটিক্সে কে কোন দলে যাচ্ছে এগুলো নিয়ে কোনো আলোচনা বা এগুলোর কোনো প্রসঙ্গ আছে? প্রশ্ন হচ্ছে সবাই নিজের মতো করে রাজনৈতিক অঙ্ক করছে এবং গোছানোর চেষ্টা করছে। প্রথম যে কথাটা বলেছিলাম, এটা নেহেরুর ভারতবর্ষ নয়, যে যেখানে সোমনাথ মন্দিরে যাওয়া বিষয়ে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য থাকবে। এদেশে প্রধানমন্ত্রীরা আজকাল মানে মন্দিরের উদ্বোধন করেন, আর মুখ্যমন্ত্রীরা অবশ্যই সেই জন্য নামাজে যান। এই জায়গাটাতে অর্চনাদির যে প্রশ্নটা সুমনদা করছেন, যে আপনারা এই প্রশ্ন তুলছেন, আবার একই সঙ্গে এটাও তো ঠিক যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যেরকম মহল তৈরি করা হলো, সেটাও অনেকেই মনে করছেন যে সেটাও নির্বাচনকে সামনে রেখে। রাম মন্দির যখন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তখন এমসিসি চালু হওয়া তো দূরস্থ, কোনো রকম ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়নি। রাম মন্দিরের যে সমস্যা, 500 বছরের মামলা, সুপ্রিম কোর্ট থেকে সেটাকে সলিউশন করে, এবং সেটা সাধারণ মানুষের মানে চাঁদা তোলা পয়সা দিয়ে যে রাম মন্দির প্রতিষ্ঠা হলো। রামলালা ভারতের যে তিনি, ভারত বর্ষ মানেই হলো রাম, শ্রীরাম, এর বাইরে কিছু হতে পারে না। যে বিদেশি শক্তি এসে এখানে মসজিদ করেছে, আমরা যারা সনাতনী, আমরা যারা রাষ্ট্রবাদী, আমরা মনে করি না যে রামের পুজোয় বা রাম মন্দিরের মধ্যে কোনো অন্যায় আছে। আবার একই সঙ্গে আমার বিশ্বাস, আমার ভক্তি, আমার রাষ্ট্রবাদ, আমার ভারতবর্ষ, ভারতবর্ষ এমন এক ভারতবর্ষ অর্থই রাম। ভারতবর্ষ তো এমন এক অস্তিত্বের কথা বলে, ভারতবর্ষ তো এমন এক অস্তিত্বের কথা বলে, শকুন্তল পাঠান এক দেহলীন। শুনুন, আপনারা সব ভদ্রলোক, বিজেপি না প্লিজ, না প্লিজ প্লিজ, এরকম এগুলো তো অপ্রাসঙ্গিক কথা। আপনি চেঁচাবেন না, আমরা ভদ্রভাবে বলার সুযোগ পাবো। প্রতিষ্ঠা করে তারা আসবো, উত্তর নেব, উত্তর নেব মৃত্যুঞ্জয়। এক সেকেন্ড আসবো মৃত্যুঞ্জয়। আমি বলছি যে উনি, আমি এইখানে চ্যানেলে বলছেন যে রামকে ভারতবর্ষে শোষণ হয়েছে। রাম, আমি জানি না রাম ভগবান হলে রামের ভারতীয়রা প্রমাণ কি বলছেন? ভারতীয়রা, সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে যে রামের জন্মস্থান, রামের মন্দির, আমাদের বিশ্ব, রামের রাম কি শোষিত? আমাদের রাম শোষিত? কে শোষণ করলো? একটু নাম বলুন, আমরা জানতে চাই। আমি বাড়িতে রামায়ণ পড়েছি,
তারপরে Secular শব্দটা তারপরে কেন যে দিয়েছিল? টিভিতে ছোটবেলা থেকে রামায়ণ দেখেছি, সেখানে রামের শোষণ বলে কেউ দেখিনি। আমি রামের শোষণটা কে করলো উনি যদি আমায় বলে দেন তাহলে আমি জানতে ভালো হয়। হিজাব পরা ঈদের নামাজে কাজে লাগবে না, হিজাব এইসব চলে গেল, উত্তর জানে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের তৈরি রামায়ণটা একবার পড়ে নেবো না? কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে মৃত্যুঞ্জয়ের কাছে। এক সেকেন্ড অর্চনা দি, এক সেকেন্ড একটু থামতে হবে প্লিজ। অর্চনা দি একটু প্লিজ চুপ করতে হবে। এক সেকেন্ড মৃত্যুঞ্জয় আমার প্রশ্ন, এক সেকেন্ড থামতে বললে থামতে হবে। থামতে বললে থামতে হবে প্লিজ। আমার মৃত্যুঞ্জয়ের কাছে প্রশ্ন যে কিন্তু এটাও কি আমরা সত্যি তো রামনবমী নিয়ে গত কয়েক বছর ধরে যে চর্চা দেখছি, সেই চর্চার ক্ষেত্রে, সেই চর্চাটাকে আরো বৃহৎ করার ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেসেরও এই রাজ্যে শাসক দলেরও একটা ভূমিকা আছে, এটা অস্বীকার করতে পারো? এবার রামনবমীতে ছুটিও ঘোষণা করা হয়েছে। না, আমার কথা হলো রামনবমী তো আমাদের এখানে বহু দিন ধরে পালিত হয়ে আসছে। আমি যেই পাড়া থাকি, আমার বন্ধু যারা নন বেঙ্গলি, তারা 1 মাস ধরে এরকম নিরামিষ খায়, পালন করেন, তারা বিভিন্ন রকম এরকম নতুন নয়। তারপরে কথা হলো ভারতীয় জনতা পার্টি আসার পরে তারা যদি ছনছনানি করে, তারা যদি বিহার থেকে মুঙ্গের বাহিনীকে ঢুকিয়ে দেবে, তারপরে গিয়ে অন্য একটা ধর্মের যখন রমজান মাস চলবেন তার ওখানে গিয়ে মিছিল করবে, দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, তারা যদি এইগুলো করে তাহলে তো ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের যে আমাদের সিস্টেমটা, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, সেটা তো নষ্ট হবে। বিহার ছাড়তে বাধ্য করেছিলেন। উনি জানেন না, উনি চেঁচান, উনি রামকে বলেন শোষিত হয়েছেন, রাম ভগবান নাম করে শোষিত হয়েছেন, ওনার সাথে আমি ডিবেটে কি উত্তর দেব? এক সেকেন্ড, সপ্তর্ষি কিন্তু বলতে চাই। এক সেকেন্ড অর্চনা দি প্লিজ থামতে হবে, মৃত্যুঞ্জয় প্লিজ থামতে হবে। এক সেকেন্ড অর্চনা দি প্লিজ বাকিদেরও বলতে দিতে হবে। আমার কথাটা খুব পরিষ্কার এখানে। প্রথমত কীর্তি আজাদ তো তৃণমূলের আগে বিজেপিতেই ছিল। আমি জানি না তখন অর্চনা দি জানতেন কিনা কীর্তি আজাদ বিজেপিতে আছে। আমি তখন বিজেপিতে ছিলাম না। আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে আমার যেটা কথা সেটা হচ্ছে, তবে কীর্তি আজাদ বিজেপিতেই ছিলেন আর উনি এখন বিজেপির হয়েই এসছেন। আমার দ্বিতীয় যেটা কথা দিদি, সেটা হচ্ছে যে আপনি যে কথাগুলো বললেন সেটা আপনার বিশ্বাস হতে পারে, কিন্তু এটা আপনার বিশ্বাস হতে পারে, সুপ্রিম কোর্টে এবং মন্দিরের মনে হতে পারে না। সুপ্রিম কোর্ট কখনো বলেনি ভারতীয়দের আবেগ, ভারতীয়দের আবেগ রাম হতে পারে, ভারতীয়দের আবেগ অন্য কিছু হতে পারে। একটু আমাকে বলতে দিন। আমার কথা হচ্ছে আপনার বিশ্বাসটাতে যখন আমরা কেউ হস্তক্ষেপ করছি না, তখন অন্য মানুষের বিশ্বাসে হস্তক্ষেপ করবেন না। আপনার বিশ্বাস রাম হতে পারে, আমার বিশ্বাস অন্য কিছু হতে পারে। আপনি সেই বিশ্বাসে হস্তক্ষেপ করবেন না, এইটা আমরা চাইবো। এই জিনিসটাই এনশিওর করে ভারতের সংবিধান, এই জিনিসটাই এনশিওর করে। না না জয়শ্রীরাম বলতে হবে না, বলতে হবে না জয়শ্রীরাম, বলতে হবে না জয়শ্রীরাম, বলতে হবে না জয়শ্রীরাম। কোটি কোটি টাকা নিয়েছেন। আচ্ছা মোবিয়া দিয়ে একটা কোম্পানি আছে আহমেদুল্লাহ বলে, সেই কোম্পানি কি করে? ভারতবর্ষ থেকে তারা বিফ রপ্তানি করে। ইডিকে দিয়ে ইলেকট্রাল বন্ডে বিজেপি তাদের থেকেও টাকা নিয়েছে। টাকার হিসেবে বিজেপি সবার থেকে নিতে পারে। বিফ রপ্তানি করে বিদেশে আহলাদুল্লাহ বলে কোম্পানি। কাগজে বেরোলো যে কত কোটি টাকা তাদের ইলেকট্রাল বন্ডে বিজেপি নিয়েছে। এত যদি নৈতিকতা থাকে তাহলে ওই কোম্পানিটা বাদ দিত। আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ইলেকট্রাল বন্ডের কথা বললো, এবার রামচন্দ্র শোষণের কথাটাও হলো। আমি জাস্ট একটা প্রসঙ্গ বলে দিই। অযোধ্যা এবং বেনারসে ঘোষিতভাবে 140টা মন্দির ভাঙা হয়েছে এবং এখানেই প্রশ্নটা শেষ নয়, তার কারণ অনেক বেশি সম্প্রসারিত করতে হয়েছে। যারা কন্ট্রাক্ট পেয়েছে, সেই কন্ট্রাক্টের মানে যে কোম্পানি কন্ট্রাক্ট পেয়েছে সেই কোম্পানি ইলেকট্রাল বন্ডে মাত্র 150 কোটি টাকা দিয়েছে। অর্থাৎ রাম শোষিত হয়েছে কাদের জন্য সেটা আমরা জানি, যদি অ্যাট অল রাম শোষিত। এবার একটুখানি আইনে আসা যাক। ফার্স্ট থিং ফার্স্ট, আমরা কেউ বলছি না যে মুখ্যমন্ত্রী কেন ঈদের মঞ্চে যাবেন, এটা আমার বক্তব্য ছিল না। আমার বক্তব্য ছিল মুখ্যমন্ত্রী ঈদের মঞ্চ থেকে কাউকে ভোট দিতে আবেদন করছেন বা না করছেন, এটা ঠিক ততটাই অপরাধ যতটা অরুণ গোভিল বা অন্যান্য বিজেপির
ইভেন বাংলার যারা যারা প্রার্থী যারা বুঝে ভব্য মন্দিরের অর্থ বাংলায় আমি যেটা ভব্য মানে শান্ত জানতাম, এরা হিন্দি থেকে এমন বাংলা করছে ভব্য মন্দির। আর তুমি একটা বাবা অর্চনা দিয়ে একটা বক্তব্য দিলেন না, এক সেকেন্ড একটু আমার বক্তব্যটা শুনতে হবে। সমস্যাটা এইখানে, ও যেটা বলছিল ধর্মাচরণ হোক বা আচার আচরণ হোক, এটা কিন্তু স্থানিক হয়। লেট মি বি ভেরি ক্যান্ডিড, আমরা ছোটবেলা থেকে এই সময়টাতে চড়ক শুনেছি, গাজন শুনেছি, অন্নপূর্ণা পুজো শুনেছি, বাসন্তী পুজো শুনেছি, রামনবমী আমার এখানে নীলষষ্ঠী আমার এখানে ছিল না, আমার এখানে পুণ্যি পুকুর ছিল, কারবা চৌথ ছিল না। এটা কেন হয়েছে, তার জন্য যশরাজ বেশি দায়ী নাকি বিজেপি বেশি দায়ী, এটা নিয়ে আমরা তর্ক করতে পারি। বাট দ্য পয়েন্ট হিয়ার ইজ, আমার সংস্কৃতিটা কখনো ইউনিফর্ম হতে পারে না বলেই আমার এখানকার শিব ঠাকুরের একটু ভুলি থাকে, উত্তর ভারতের শিব ঠাকুরের সিক্স প্যাক থাকে, গ্রাউন্ড মানে দক্ষিণ ভারতের শিব ঠাকুরের গোফ থাকে। মানুষই দেবতা করে, মানুষের ওপরই নির্ভর করে দেব মহিমা, এটা কবিতায় আছে, এটা নিয়ে আমরা বড় হয়েছি। আমরা উমাকে মেয়ে বলি, আমরা আগমনীতে সেই শিব ঠাকুরকে গাজারু বলার স্বাধীনতা পাই। তার জন্য আমার বাড়িতে কোনোদিন লিঞ্চিং হয়নি, অন্নদা মঙ্গল সেটা বলছে। লেটস বি ভেরি ক্যান্ডিড। এই যে সনাতনী নিয়ে কথাবার্তা হচ্ছে, সনাতনী মানেটা কি? সনাতনী খায় না মাথায় দেয়, হোয়াট ডাজ দিস মিন? সনাতনী যদি এটা হয়ে থাকে যে রামচন্দ্র সারা ভারতবর্ষে একই রকম ভাবে পূজিত হন, তাহলে আমাকে এটা মানতে হবে যে অহল্যার ওখানে যখন বনাচারী রামচন্দ্র ছিলেন, সেই বনাচারী রামচন্দ্র অবশ্যই মাংসাশী ছিলেন, এবং এটা আমি বলছি না, বাল্মীকি বলছেন। তাহলে সেই কথাটা না বলে আমি যদি তাকে উত্তর ভারতের রামচরিত মানুষের রাম দিয়ে মাল্টিপ্লাই করি, কারণ সেখানে যদি আমার তুলসী দাসের রাম বড় হয়ে যায়, তাহলে আমাকে বলতে হবে সেটা আমার ভিজুয়ালাইজেশন। একটা ছোট্ট বিরতি নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। এবারে পাহাড়ের নিয়োগ দুর্নীতির অভিযোগে এফআইআর, রাজ্যের শিক্ষা দফতরের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করল পুলিশ। এফআইআরে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শাসক দলের ছাত্র নেতার নাম। হাইকোর্ট সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেওয়ার পরেই তৎপর রাজ্য। জিটিএ শিক্ষক নিয়োগ মামলায় এফআইআর করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। সেই এফআইআরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম যেমন রয়েছে, তেমনি নাম রয়েছে তৃণমূলের ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের। নিয়োগ মামলায় এই প্রথম রাজ্যের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হলো। জিটিএর আওতায় বিভিন্ন স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে বছর দুয়েক আগেই। এক সরকারি আধিকারিকের লেখা চিঠি সিআইডি মারফত কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে জমা পড়ে। সেই চিঠিতেই জিটিএর আওতাধীন এলাকায় বিভিন্ন স্কুলে বেআইনিভাবে নিয়োগের কথা জানানো হয়। পরবর্তীকালে 2 দফায় আরও 2টো চিঠি সামনে আসে। এই ঘটনায় মঙ্গলবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় হাইকোর্ট। এরপরেই বুধবার বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করে স্কুল শিক্ষা দফতর। তার ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। জানা গিয়েছে, পার্থ তৃণাঙ্কুর ছাড়াও এফআইআরে জিটিএর প্রাক্তন প্রধান বিনয় তামাং সহ বেশ কয়েকজনের নাম রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে পাহাড়ের নিয়োগ দুর্নীতিতে সিবিআই অনুসন্ধানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিনয় তামাং। सिर्फ एजुकेशन में नहीं है, लेकिन बल्कि सभी डिपार्टमेंट में, सभी सेक्टर्स में पूरा का पूरा करप्शन है, ये तो मैं मानता हूँ। इसलिए मैं वेलकम कर रहा हूँ। यहाँ पे फ्री एंड फेयर इन्वेस्टिगेशन होना चाहिए, सिर्फ एजुकेशन डिपार्टमेंट नहीं, लेकिन बल्कि सारा का सारा इलाके पे, जैसे कि सेंट्रल फंड में भी करप्शन है। বিজেপি ভয় পেয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ সারা বাংলায় যেভাবে পারফর্ম করছে, তাতে এরা বুঝতে পারছে কোনোভাবে হয়তো আটকানোর প্রয়োজন। এই মিথ্যা মামলায় মিডিয়া হাইপ করিয়ে একটা বদনাম করার এবং দলের বদনাম করার চেষ্টা চলছে। আমি যে কোনো রকম তদন্ত মানে ফেস করতে প্রস্তুত, যা যা সাহায্য দরকার সেগুলো আমি দিতে প্রস্তুত। আমার সঙ্গে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে এদিন ফের শাসক শিবিরকে নিশানা করে বিজেপি। তৃণমূলের এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুট এবং নিয়োগকে নিয়ে যা কেলেঙ্কারি, সেটা সাগর থেকে পাহাড় পর্যন্ত ছড়িয়ে আছে। যদি জঙ্গলমহলে চাকরি বিক্রি হয়ে থাকে, তাহলে পাহাড় পিছিয়ে থাকবে কেন? ওখানে তো আবার জিটিএ, যার আইনগত কোনো বৈধতা নেই। এক সরকারি আধিকারিকের লেখা চিঠিকে কেন্দ্র করে সামনে আসে পাহাড়ের নিয়োগ দুর্নীতি। সেই চিঠি সহ মোট 3টি চিঠির প্রতিলিপি ইতিমধ্যে সিবিআই এর হাতে তুলে দিয়েছে রাজ্য। অনুবাংশু ও বিক্রমের রিপোর্ট, জি 24 ঘন্টা।
আর আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন এই মামলার আইনজীবী শামীম আহমেদ। আমি শামীম আহমেদের কাছে শুরুতে যাব। শামীম, যদি আমাদের একটু বলেন যে আদালতের নির্দেশের পর রাজ্যের তরফ থেকে যে এফআইআর, পুলিশ যে এফআইআর দায়ের করলো শিক্ষা দপ্তরের অভিযোগের ভিত্তিতে, এর সিগনিফিকেন্স কতটা? রাজ্যের যখন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন করেননি, জজ সাহেব প্রশ্ন করেছেন আপনি কি কার নির্দেশে করেননি, তিনি উত্তর দিতে পারেননি এবং আলটিমেটলি শোকজ করেছেন জজ সাহেব, তার উত্তর দিতে হবে। ফলে একটা পরিস্থিতিতে বাধ্য হয়ে এই এফআইআর। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটু আগে শুনছিলাম আপনাদের খবরে যে পার্থ চ্যাটার্জির নাম এসছে, তৃণাঙ্কুরের নাম এসছে, পার্থ ভৌমিকের নাম এসছে। আমি বলছি যে এইটা একটা দুর্নীতি যেখানে কোনো মন্ত্রী বা কোনো নেতাকে আলাদা করে বলবেন না, কারণ এই অন্য ক্ষেত্রে সিলেকশন প্রসেস হয়েছে, সেখানে দুর্নীতি হয়েছে, ধরা পড়েছে, তদন্ত হয়েছে। এই ক্ষেত্রে যেমন ইলেকট্রাল বন্ডে আইন করে দুর্নীতি হয়েছে, এখানেও ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে নিয়োগ করা হবে, এই রকমভাবে দুর্নীতি হয়েছে। নট দ্যাট যে একজন মন্ত্রী ইনভলভ, একজন চিঠি দিয়েছে, অনিত থাপা দিয়েছে, বিনয় তামাং চিঠি দিয়েছে, তারা আমার কাছে আছে, দেখলে বুঝতে পারবেন, লিখে দিয়েছে যে দিস পিপলস নেমস আর রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট, ডু দ্য নিডফুল, চিঠি আছে। কখনো বিনয় তামাং করছেন, কখনো অনিত থাপা করছেন, তার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। সেই সিদ্ধান্ত কে নিচ্ছে? রাজ্যের ক্যাবিনেট নিচ্ছে। এবং শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত হচ্ছে, ফাইল ঘোরাফেরা করছে 2017 সাল থেকে 2023 সাল, প্রায় 1000-এর কাছাকাছি নিয়োগ। এবং এই প্রত্যেকটা নিয়োগের একটার ক্ষেত্রেও রিক্রুটমেন্ট হয়নি। 2010 সালে জিটিএ থেকে সার্কুলার বার করে বলা হয়েছে যে কোনো ভলেন্টিয়ার টিচার নিয়োগ করা যাবে না। 2012 সালে সেই সার্কুলারের রিপিটেশন হয়েছে যে আবার দেখা যাচ্ছে যে ভলেন্টিয়ার টিচার নিয়োগ করা হচ্ছে, স্টপ করুন, এটা করা যায় না। তারপরেও এই ধরনের নিয়োগ করা হয়েছে এবং সেই নিয়োগের মানে দুর্নীতির, আমি বলছি এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে পুরো মন্ত্রিসভা ইনভলভ। কারণ ক্যাবিনেট সিদ্ধান্ত মানে বুঝতেই পারছেন, আবার আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে পুরো মন্ত্রিসভা। আমি আসবো শামীম, আমি শুধু একটু দেখাবো যে আমরা গতকাল দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী যা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে আজকে পার্থ ভৌমিক টুইট করেছেন এবং বলেছেন যে তার সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা যা যা মিথ্যা ও অপপ্রচার করছে তার বিরুদ্ধে তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। আমি একটু শোনাবো যে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন গতকালের প্রসঙ্গে। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার, আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। আমি মৃত্যুঞ্জয়ের কাছে আসি। মৃত্যুঞ্জয়ের নির্বাচনের মুখে দাঁড়িয়ে আরও এক নিয়োগ দুর্নীতি, যেখানে রাজ্যের তরফ থেকে রাজ্য পুলিশ যে এফআইআর করছে সেই এফআইআরে তোমাদের ছাত্রনেতার নাম, তোমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম। না দেখুন, প্রথম কথা হলো যে নিয়োগ দুর্নীতি একদিকে সিবিআই তদন্ত করছে, আর এদিকে আবার এই জিটিএ নিয়োগ দুর্নীতির যেটা আপনি বলছেন সেখানে রাজ্য সরকারও আলাদাভাবে এফআইআর করেছে, তদন্ত হবে। তা যখন এফআইআর করছে তদন্ত হবে, আমরা তো বলছি যদি আমাদের দল সবসময় বলছে এফআইআর কেন নয়, না একটা কমপ্লেন এসছে, এই কমপ্লেনটা যদি আসে ধরুন 3 মাস বা 4 মাস আগে উনি চিঠি দিয়েছেন, উনি কোর্টের কাছে গেছেন, কোর্টের কাছে যখন গেছেন কোর্টের অর্ডার এসছেন, সেই অর্ডারের ভিত্তিতে একটা এফআইআর হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আলাদাভাবে তো সিবিআইও তদন্ত করছে। তো আমার কথা হলো নিয়োগ দুর্নীতি যদি আসে এক ছাদের তলায়, যদি সিবিআই যদি কোনো, এইটার ক্ষেত্রে সিবিআই কেও বলেছেন, সিবিআই কে তো আদালত নির্দেশ দিয়েছে গতকাল, তারপর তো সেটাই আমি বলছি, রাজ্য পুলিশ নড়ে চড়ে বসে এফআইআর করেছে। পুলিশও আমি বলছি তো, যেখানে যদি কেউ জড়িত থাকে, প্রথম কথা হলো কারা দুর্নীতি নিয়ে কথা বলছেন, যারা দুর্নীতিতে আপাদমস্তক ডুবে আছে তাদের নিয়ে নিচ্ছেন। যেমন শুভেন্দু অধিকারী নিজেকে নারদায় জড়িত দেখিয়েছেন, যে শুভেন্দু অধিকারীকে আজকে বিরোধী দলনেতা বানাচ্ছে। আজকে হিমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, অজিত পাওয়ার একাধিক নেতা বিজেপি নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি করেছে তাদের বিজেপি নিয়েছে। ওকে থামবে, থেমেছে। জাস্টিস বিশ্বনাথ বসু আজ থেকে 1.5 বছর আগে অর্ডার দিয়েছে, থানা কোনো এফআইআর নেয়নি। কেন নেয়নি? কারণ রাঘব বোয়াল রয়েছে, কারণ মন্ত্রিসভা তাদের সপাটে, যেরকম এখন বিহাইন্ড দ্য বার নিয়োগ দুর্নীতিতে সমস্ত শিক্ষা দপ্তর তারা সব জেনে শুনেও এটাকে করেনি। আপনার এইটা শুধু নেওয়া নয়,
এরপরে জিটি এর কথা বলছেন। 20 সাল অবধি শুভেন্দু অধিকারী আমাদের দলে ছিলেন, জিটি তৃণমূলটা করতেন, জানেন তো? ভাই তুমি এরকম বিরক্ত করলে তোমার সময় করি না, তুমি নাকি ভদ্রলোক, তুমি বলছিলে তো। আচ্ছা এবার পয়েন্টে আসুন, অর্চনা দি থেমে গেছে ও। তো যেটা হচ্ছে যে জিটি এর কারাপশনের কথা আমি নাইবা বললাম, পাহাড়ের মানুষের কথা মুখে শুনুন, বা আপনি সকলে পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা প্রত্যেকে জানেন জিটিএতে কটা কাজ হয়েছে, কত কোটি টাকার নয়ছয় হয়েছে, আর কতগুলো রেফারেন্সে চাকরি থেকে শুরু করে কন্ট্রাক্ট কাজে সমস্ত পেয়েছে। সুতরাং জিটিএর কথা নাইবা বললাম, দ্যাট ইজ আনাদার সোর্স অফ কারাপশন করে পয়সা রোজগারের জায়গা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা করে দিয়েছে, এবং সেই রেফারেন্সে যদি মন্ত্রিসভা কোনো রিক্রুটমেন্ট করে, তার বিরুদ্ধে যদি কোনো ম্যাজিস্ট্রেট অর্ডার দেয়, তারপরে থানা যদি এফআইআর না দেয়, তার যদি এনকোয়ারি না হয়, বাধ্য হয়ে গতকাল সিবিআই অর্ডার হয়, আপনি কোন রাজ্যে বাস করছেন? কেন? রাঘব বোয়াল আছে বলে? নানা দলের নানা লোকজন, বড় বড় লোকেদের নাম উঠে আসছে, কেন এর এনকোয়ারি 2 বছর হয়নি? আজকে ভোটের মুখে বলে চিল্লাচ্ছেন, 1.5 বছর কি করছিলেন তারা? আমি আসবো, আমি একটু বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গে কি বলছেন শোনাবো। দুদিন আগে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি একটা কড়া অবস্থান নিয়েছেন আইনগত দিক থেকে, এবং তিনি ওই বিধাননগরের যিনি ইন্সপেক্টর ইনচার্জ বা ওসি যাই বলুন, তাকে শোকজ করেছেন যে কেন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি এফআইআর দায়ের করেননি। এখন নিজের পিঠ বাঁচাবার জন্য এফআইআর দায়ের করেছেন। তো বেচারা পার্থকে বলির পাটা করে লাভ কি? এফআইআর দায়িত্ব করা উচিত ছিল তো শিক্ষা সচিবের বিরুদ্ধে, এফআইআর দায়ের করা উচিত ছিল জিটিএ সচিবের বিরুদ্ধে, এফআইআর দায়ের করা উচিত ছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কেন তার নির্দেশে এই সমস্ত অপকর্মগুলো হয়ে চলেছে পশ্চিমবাংলায়। সপ্তর্ষি এক্স্যাক্টলি বিকাশবাবু যেটা বলতে চাইলেন, আমারও পয়েন্টটা ঠিক সেদিকেই। যে সপ্তর্ষি, আমার এখানে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে কোনো মামলার ক্ষেত্রে, যে কোনো দুর্নীতির অভিযোগ বা যে কোনো ক্ষেত্রে তোমাদের উইশফুল থিঙ্কিং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বাইরে, কেন তারা জেলে নন। না, সেটা আমি বলছি না। আমি যেটা বলছি যে যদি এটা ক্যাবিনেট এন্ডোর্সড কোনো ডিসিশন হয়, এবং সেই ডিসিশনটা যদি আন্ডার দ্য স্ক্যানার অফ হাইকোর্ট হয়, তাহলে ক্যাবিনেটটা তো লিড করেন চিফ মিনিস্টার। এটা উইশফুল থিঙ্কিং নয় মৌপিয়াতে, এটা বেসিক কনস্টিটিউশনাল কোয়েশ্চেন যে লিডার অফ দ্য ক্যাবিনেট ইজ দ্য চিফ মিনিস্টার। তাহলে ক্যাবিনেটের যদি কোনো সিদ্ধান্ত প্রশ্নচিহ্নের মুখে আসে, তাহলে সেটা মুখ্যমন্ত্রীকেও সেই উত্তর দিতে হবে। এটা আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, যেটা এখানে যেটা আবার প্রমাণিত হলো পশ্চিমবাংলায়, যে পশ্চিমবাংলায় পুলিশকে কাজ করাতে গেলে পুলিশের পেছনে একটা হাইকোর্ট রাখতে হবে। হাইকোর্ট থেকে অর্ডার আসলে পুলিশ নড়বে, আর নয়তো নড়বে না। এইটা কেন হবে? পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি ছিল, এদের একটা ইন্ডিপেন্ডেন্স ছিল, কিন্তু সেইটা একেবারেই when it comes to তৃণমূল কংগ্রেস, তখন পুলিশকে কিছু করাতে গেলে হাইকোর্ট লাগে, শামীমদাদের লাগে, অভিষেকদের লাগে। তারা হাইকোর্টে যাবে, তারা পিটিশন ফাইল করবে, 2 দিন পরে হাইকোর্ট থেকে একটা কড়া রায় আসবে, সেইটা পুলিশ প্রথমে পাবে না, আবার পাবে, তারপরে পুলিশের একজনকে শোকজ করা হবে, তারপরে সেটা হবে। ততদিনে যা ঘটার ঘটে যাবে। এটা কতদিন পশ্চিমবাংলার মানুষ দেখবে? প্রথম কথা কি বলতো, এই জিটি এর একমাত্র অনিয়ম বা প্রথম অনিয়ম এটা নয়, আর দুর্ভাগ্য জিটি আমরা দার্জিলিংকে কেন্দ্র করে, পাহাড়কে কেন্দ্র করে এমন অনেক উচ্চাবচতা দেখেছি যার কেন্দ্রে হচ্ছে জিটি এর অডিট না হওয়া। একদম সেই প্রসঙ্গটাই আসছি। 2017 সালের আগস্ট মাস অমিতাভ মালিক মারা গেল। অমিতাভ মালিক আমাদের সহনাগরিক পুলিশের একজন, তিনি মারা গেলেন অক্টোবরে। অমিতাভ মালিক অক্টোবরে মারা গেল 2017, এবং সে কালিম্পং এ বোম ফাটলো। এবং লেট মি ভেরি ক্যান্ডিড, বিমল গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারা গেল। ইউএপিএ ধারার কতটা ইম্প্যাক্ট হতে পারে আমরা ভীমা কোরেগাঁও কাণ্ডে দেখে নিয়েছি। তাদের মানে হাউস অ্যারেস্ট করলেও 1,56,00,000 টাকা তোমাকে নিজেকে পে করতে হয়। সেই বিমল গুরুং 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করলেন, সব দোষ ধুয়ে গেল। আবার এই 2024 সালে সেই বিমল গুরুং বিজেপিকে সমর্থন করছেন, সব ধরে। কেন আমি এই সালতামামিটা তোমাদেরকে বললাম? 2012 সালে প্রথমবার জিটিএ নির্বাচন হচ্ছে, 2017 থেকে 2022 পর্যন্ত এই 5 বছর অ্যাডমিনিস্ট্রেটর বসে আছে। উনি আমাদের যে উকিল বন্ধু যে সালতামামিটা দিলেন, 2012 সালে নোটিফিকেশন বেরিয়েছে। সেই নোটিফিকেশনটা যখন বেরোচ্ছে, ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। যদি ক্যাবিনেটকে আমাকে কনফিসকেট করতে হয়, তার ভেতর ওনাকে কনফিসকেট করতে হবে। সেকেন্ডলি,
এই যে প্রশ্রয় এবং প্ররোচনা, আজকে আমরা যদি এখানে দাঁড়িয়ে, এক সেকেন্ড দিদি, আজকে যদি আমরা এখানে দাঁড়িয়ে এটা বলি যে সব দলের লোক আছে, ইভিন এখন যিনি কংগ্রেসের নেতা বিনয় থাপা, তার সম্বন্ধেও আমি একই কথা বলছি, এবং উনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, আমি চাই সিবিআই তদন্ত, কারণ জিটিএতে শুধুমাত্র শিক্ষায় না সব জায়গায় দুর্নীতি হচ্ছে, এই সৎ সাহসটা আমাদের আছে। তারপরেও বলছি যদি ওনার সম্বন্ধে একটা অভিযোগ প্রমাণিত হয়, মানে ল উইল টেক ইটস ওন অ্যাকশন। কিন্তু প্রশ্নটা হচ্ছে জাস্ট তখন যদি অনিত থাপা বা বিনয় বা যারা যারা অভিযুক্ত তারা যদি দল চেঞ্জ করে, আবার এই তদন্তগুলো বিষবাউ যাতে চলে। আমি আসবো, আমি সুমনদার কাছেও আসবো, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরলাম বিরতির পর, সুমনদার কাছে যাব। সুমনদার, নির্বাচনের মুখে আরো এক দুর্নীতি। মৌপিয়া ঘটনাচক্রে আমি গত দুদিন ধরে দার্জিলিংয়ে আছি, ফলে মাননীয় আইনজীবী ছাড়া আমার বোধহয় বিষয়ে কিছু বলার সুযোগ আছে। সেটা হচ্ছে প্রথমত সাল এবং তারিখ বা অমিত শাহের ভাষায় ক্রোনোলজি গুলিয়ে ফেললে হবে। 2017 সালে বিমল গুরুং জিটিএ ছেড়ে চলে যান, তারপরে দীর্ঘ অচলাবস্থা চলে টলে ইত্যাদি। সেজন্য বিমল গুরুং, এই যে অভিযোগটা উঠেছে তার দায় বিমল গুরুংয়ের ঘাড়ে চাপানো যাবে না, এবং বিমল গুরুংও সেটা জানেন বলেই আজকে এই এফআইআর এর খবর আসার পর থেকেই তিনি অনিত থাপাকে নিশানা করেছেন। এবং অনিত থাপার সঙ্গে যার নাম উঠছে অভিযোগের হিসেবে, সেই বিনয় তামাকও কিন্তু প্রথমে, যদিও তিনি এখন আর অনিত থাপার সঙ্গে নেই, তিনি কংগ্রেসে চলে গিয়েছেন, তিনিও কিন্তু দুর্নীতি তদন্ত হচ্ছে। এবার যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে সিবিআই এর তদন্ত শুরু হওয়ার সময় বা হাইকোর্টের নির্দেশ যে কোনো কারণেই হলো, রাজ্য সরকার যখন এফআইআরটা করছে ঠিক তখনই দার্জিলিং এ ভোট, এবং সেই ভোটে দার্জিলিং এ তৃণমূলের প্রার্থীর মূল সেনাপতি অনিত থাপা। তাহলে আমি ধরে নেব যে দার্জিলিং আসনের দায় তৃণমূল ঝেড়ে ফেললো, আমি অন্তত পলিটিক্যালি সেভাবে রিড করব। এবং দ্বিতীয়ত যেটা ধরবো যে তৃণমূলের বাকি যেসব ছাত্র নেতার নাম তৃণমূলের সরকার এফআইআর এ রাখছে, সেটা নিশ্চয়ই কোনো কিছু ভেবে চিন্তে রেখেছে। সেই এফআইআর এ কিন্তু শুধু তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির নাম নেই, আরো অনেক তাত্ত্বিক বুদ্ধিজীবী নেতারও নাম আছে, আর যারা এফআইআরটা পড়েছেন তারা জানে। আমি এখানে শামীমের কাছে খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো যে এই নামগুলো থাকা বা এই নামগুলো রাখা, এটার ব্যতি রেখে কি কোনো উপায় ছিল, কোনো অপশন ছিল রাজ্যের কাছে? না, নাম ব্যতি রাখা মানে কোন নামটা বাদ যাবে সেটা নিয়ে প্রশ্ন আছে আমার। কারণ এর আগেই আমি বলেছি এটা ক্যাবিনেট ডিসিশন করে হয়েছে, আর হয়েছে 2017 সাল থেকে শুরু হয়েছে, এবং তার প্রসেসটা শুরু হয়েছে তার আরও আগে থেকে। ফলে 2013, 14, 15 থেকেই শুরু হয়ে গেছে প্রসেসটা, এবং যারা আজকে বিরোধী দলে আছে তারা একসময় এদিকে ছিল। ফলে যারা এই বিজেপিতে যারা আছেন এখন, যারা প্রতিবাদ করছেন আওয়াজ গলা তুলে, এবং যারা এদিকে আছেন তারা দুজনেই সমানভাবে দোষী, এবং এই অন্যায়ের যে আমি বলবো প্রাতিষ্ঠানিক দুর্নীতি, কারণ এটা ক্যাবিনেট ডিসিশন হয়েছে এবং এর অংশ। ফলে কেউ কাউকে দোষারোপ করে এখানে কুল পাবে না। মুশকিলটা হচ্ছে যে তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিরপেক্ষভাবে তদন্ত করে এদের সবাইকে নিয়ে আসতে পারবে কিনা। গুরুত্বপূর্ণ নয়, খুব সংক্ষেপে না, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের করা এফআইআর এ যখন তৃণমূলের ছাত্র নেতার নাম থাকছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম থাকছে, সেটাও অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা রাজ্যের সমস্ত মন্ত্রীদের দায় নিতে হবে, ইনক্লুডিং দ্য হেড অফ দ্য স্টেট। এই দায় যদি নিতে হয় তাহলে 2005 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগের মেদিনীপুরের পুরো প্যানেলটাকে বাদ দিয়ে দিয়েছে 2016-তে এসে। তাহলে দায় কি তখনকার নিয়েছিল কেউ? বা 10,323 জনের যখন চাকরি চলে গেল শিক্ষকের ত্রিপুরাতে, কে দায় নিয়ে পদত্যাগ করেছিল? বা বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি যখন উঠলো তখন মন্ত্রিসভা থেকে দায় নিয়ে কে পদত্যাগ করেছিল? এই ধরনের বোকা বোকা কথা বলে যে বাজারে খাইয়ে দেওয়া যে দায় নিতে হবে, পদত্যাগ করতে হবে, সবার নাম থাকতে হবে, তাহলে তো বুদ্ধদেব ভট্টাচার্য থেকে প্রয়াত জ্যোতি বসু কারো নাম বাদ যায় না, সবার নামে তো এফআইআর থাকা উচিত, বা সবাইকেই পদত্যাগ করতে হতো কোনো না কোনো সময় তাদের বিরুদ্ধে, তাদের মন্ত্রিসভার বিরুদ্ধে, তাদের ক্যাবিনেটের উপরে যা যা অভিযোগ করেছে। এই ধরনের কথা বলে লাভ নেই। ত্রিপুরাতে 10,323 চাকরি গেছে, ক্ষমতা থাকে, চোরেরা সব জেলে যাবে, যাবেই, কেউ আটকাতে পারবে না, চোরেরা যাবে। সিবিআই হয়েছে, সুতরাং ওয়েট অ্যান্ড ওয়াচ। সিবিআই তো অনেক মামলায় হয়েছে। না, দেখুন না, এই তো হলো কালকে,
কালকেই অর্ডারটা হলো যে সিবিআই 10 বছর আগে 2014 সারদায় সিবিআই হয়েছে। পারবে না, চোরেরা জেলে যাবে। 2017 নারদায় সিবিআই হয়েছে। চুরির জায়গায় বিজেপিতে চলে যাবে। চোরেরা সিবিআই না, চোরেরা জেলে না, চোরেরা বিজেপিতেও যেতে পারে। কিন্তু সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা আমি যে জেলে যাবে। 2012 সালে জিটিএ গঠিত হওয়ার পর ফার্স্ট নোটিফিকেশন জারি হয় 2014 সালে। 2012 থেকে 17 জাস্ট একটা লাইন, 2012 থেকে 17 দায়টা বিমল গুরুংকে এই কারণে নিতে হবে কারণ বিমল গুরুংকে বারবার কুমির ছানা দেখানো হয়েছে। একটা গোর্খাল্যান্ডের সবকিছু ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। না আমার এই একটা কথা বলে নিয়ে পার্থকেষ্ট চুনোপটি খেয়েছে সব হাওয়াই চটি। আমি বলছি যে এই যে সিবিআই হলেই যে চোর জেলে যাবে, এক সেকেন্ড, সেইটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি যেতে দেখেছি আমরা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরেই বেড়াচ্ছেন। সেটিং রয়েছে। আজকের দিনেও ডায়মন্ড হারবারে বিজেপি ক্যান্ডিডেট দিতে পারেনি। আমি আবার বলছি যে বিজেপি আর তৃণমূলের দুজনের ক্যান্ডিডেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সমীকরণটা, সেই সমীকরণটা অত্যন্ত একটা নয়া সমীকরণ এবং অত্যন্ত কমপ্লেক্স একটা সমীকরণ। ঠিক সেই দার্জিলিংয়ে ভোটের মুখে পাহাড়ের নিয়োগ দুর্নীতি প্রবলভাবে সামনে চলে এলো। এর গতি প্রকৃতি কোন দিকে যায় এবং নির্বাচনে প্রভাব ফেলে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।